Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সঙ্গে আছে কে? তুমি চুপচাপ কেন? বলতে হবে কথা আমাকে? না, তুমি না চাইলে আমি তোমাকে ইন্ট্রোডিউস করে দিতে পারি। আচ্ছা, আমি সৈয়দ আবিদ হোসেন সামি আছি। আমার নীরবতার পিছনে কারণটা হচ্ছে অনুষ্ঠান শুরু করার আগে আমি এই জায়গা দিয়ে পায়চারি করছিলাম। আমার কো হোস্ট সঞ্জনা আইভি, ক্যামেরার পেছনে থাকা মারুফ ভাই, তারা বলছিলেন যে আমি কি না কি বলবো আজকে স্পোর্টস লাইভ শুরুতে। এই জন্য কোনো কিছুই বলি না। তবে যেটা বলতে চেয়েছিলাম, আসলে পায়চারি করে যেটা চিন্তা করছিলাম, সেটা হচ্ছে আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি, যাকে দিয়েছি সে আমার বাসায় আছে, সো এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এনিওয়েজ, তবে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, সারা দিনব্যাপী বৃষ্টি হয়েছে। আমেরিকাতে হিউস্টনে বৃষ্টি হয়েছে, নিউ ইয়র্কে বৃষ্টি হয়েছে, সেটা কিন্তু একটা গবেষণার বিষয় ছিল। তবে বৃষ্টিটা যে হয় না সেটা আমরা কনফার্ম হয়েছে কীভাবে জানো? বাংলাদেশ আর হোটেল রুমে বসেছিল না, বাংলাদেশ প্র্যাকটিস করেছে। অবশেষে হোটেল রুম থেকে বেরিয়েছে। এবার আর হোটেলে বিশ্রাম নয়, ডালাসে এসে পুরো দমে প্র্যাকটিস করেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগে বিকেল থেকে টানা নেট সেশন করে শান্ত লিটনরা। এর আগে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের উইকেট পরখ করে নেন সাকিব আল হাসান। ডালাসে টাইগারদের প্রথম দিনের অনুশীলনের খবর জানাচ্ছেন তামিদ আহমেদ। ডালাসে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম এই ক্রিকেট কমপ্লেক্সে ঢোকার পরপরই চান্দিকা হাথুরু সিং এর যে শিষ্যরা এবং কোচ সরাসরি চলে গেছেন উইকেট দেখবার জন্য। সেন্টার উইকেট দেখেছেন কোচ এবং অনেক কোচিং স্টাফ, এবং একই সঙ্গে ক্রিকেটাররাও সেখানে দেখেছেন। এখানেই অনুশীলন করবে দল, এবং একই সঙ্গে এখানে কিন্তু প্রস্তুতি ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তবে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে যে গুরুত্বপূর্ণ ম্যাচ 7 তারিখে, সেটা কিন্তু এই উইকেটেই হবে। তাই উইকেটটা চেনা বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশ দলের জন্য। হাথুরু সিং সহ কোচিং স্টাফদের এই মিটিং চলেছে দীর্ঘক্ষণ। তবে মাঠে এসে সবার আগে উইকেট দেখতে যান সাকিব আল হাসান। এই মাঠে সাধারণত থাকে ব্যাটারদের দাপট, গড় রান 170। মেজর লিগ ক্রিকেটে 200-র বেশি ইনিংসও আছে এখানে। সাকিব হয়তো কাগজের পরিসংখ্যানের সাথে মেলাতে গিয়েছিলেন উইকেটের বাস্তব চরিত্র। মাঠে সময় কাটানোর পর সাকিব চলে যান বাইরের নেট সেশনে। শুরুর কয়েক মিনিট মূল মাঠে ওয়ার্ম আপ করলেও টাইগারদের জন্য এদিন বরাদ্দ ছিল নেট সেশন, যেখানে 3টা নেটে ব্যাটিং করছিলেন লিটন সৌম্যরা। সামনে থেকে তা পরখ করছিলেন চান্দিকা হাথুরু সিং। তবে সেখানেও যেন একটু আলাদা সেই সাকিব। ঠিক নেট সেশনের পেছনে মনোযোগী সাকিব পানির বোতলটাকে ব্যাট বানিয়ে এমন ব্যাটিং শটও করেছেন দীর্ঘক্ষণ। ব্যাট হাতে একটা বড় ইনিংস যে এই অলরাউন্ডারকে চাতক পাখিতে পরিণত করেছে সেটা পরিষ্কার। সৌম্যর সাথে নেটে সিরিয়াস ছিলেন লিটন দাসও। গ্লাভস হাতে শেষ ম্যাচে কিপার লিটনের এবার অপেক্ষা রানে ফেরার। 28 মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটায় হতে পারে লিটন, সাকিব, শান্তদের রানে ফেরার মঞ্চ। আর যদি তাই হয়, গ্র্যান্ড প্রেরি প্রাইড হয়ে উঠবে টাইগারদের জন্য। তামিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। আমেরিকাতে গিয়ে তাহমিদ আহমেদ যে সোয়াগটা মারলেন, আমি দেখলাম যে তিনি কথা বলছিলেন, প্রথমে সানগ্লাস পরা, আফটার দ্যাট কিছুক্ষণ পর সানগ্লাসটা খুলে ফেললেন, দেন কথা বললেন। আমি একটা বিষয় চিন্তা করছিলাম যে হলিউডের মুভিগুলোতে কিন্তু অমিত ভাইয়ের বয়সী হিরোদের একটা ডিমান্ড আছে, খুব বেশি ডিমান্ড আছে, লাইক শাহরুখ, সালমান। ওটা তো বলিউড, কিন্তু হলিউডে আর্নল্ড শোয়ার্জনেগাররা কিন্তু ওই বয়সী দেখা যাচ্ছে, টম ক্রুজ। সো এক্স্যাক্টলি তাহমিদ আহমেদ কিন্তু এরকম চিন্তা করতে পারেন, আমেরিকার মতো জায়গায় আছে। আউটলুক এটা অনেক বড় ম্যাটার করে, টু বি ভেরি অনেস্ট। বিশেষ করে বাংলাদেশ দল যখন খেলবে বিশ্বকাপে, কোন আউটফিটটা পরে খেলবে, কোন জার্সিটা পরে খেলবে, সেটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনার জায়গা ছিল। তোমার কাছে কি মনে হয় যে জার্সিটা, এটা তো যত বেশি ক্রিকেটারদের তার চেয়ে তো বেশি ফ্যানদের একটা আকর্ষণের জায়গা থাকে, রাইট? একদমই তাই। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা জার্সি নিয়েছিলাম, তুমি নিজেও দেখেছো, এবং এই ওয়ার্ল্ড কাপেও আমরা জার্সি নিব। তবে জার্সিটা যেভাবে উন্মোচন করা হয়েছে আরেকটু ডিফারেন্টলি উন্মোচন করা হলে ব্যাপারটা আরও বেশি ভালো হতো। মাঝরাতে, এই যে রাতের অন্ধকারে ঘূর্ণিঝড়ের মাঝখানে যে জার্সি উন্মোচন বিসিবির, এই বিষয়টা আমি বুঝতে পারি। ম্যাক্সিমাম জায়গাতে ইলেকট্রিসিটিও ছিল না। আমি অন দ্যাট নোট আরেকটা কোয়েশ্চেন তোমাকে করতে চাই, সেটা হচ্ছে এই যে জার্সি নিয়ে কথা বললা, এই যে গত ফুটবল বিশ্বকাপের সময় তুমি যে ব্রাজিলের জার্সি পরে ঘুরলে, কোনো লাভ কি হয়েছে আলটিমেটলি? শোনো, হার জিত থাকবেই। ব্রাজিল বলো, বাংলাদেশ বলো, বার্সেলোনা বলো, সবাই একই ফর্মে চলছে। সো আসলে একদিন না একদিন জয় আসবেই। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টেলেকচুয়াল। ব্রাজিল, বার্সেলোনা এবং বাংলাদেশ, এই 3 টিমের সমর্থন যারা করে সবাই মোটামুটি এরকম একটা জায়গাতে আছে। তবে সঞ্জনা যেমনটা বলছিল, টু বি ভেরি অনেস্ট, যে দায়সারাভাবেই ওয়ার্ল্ড কাপের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ।
মধ্যরাতে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যদের নতুন জার্সি পরিয়ে একটি গ্রুপ ছবি তোলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে সময়টায় ম্যাক্সিমাম জায়গাতে আবার ইলেকট্রিসিটিও ছিল না। এক্স্যাক্টলি, পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। টাইগারদের বিশ্বকাপ মিশনের খবর সংগ্রহে যুক্তরাষ্ট্রে আছেন সহকর্মী তাহমিদ অবিদ। কেমন হলো লাল সবুজের জার্সি, ডালাস থেকে জানাচ্ছেন বিস্তারিত। দর্শক, দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি আপনারা এর মধ্যে দেখে ফেলেছেন। যে জার্সি নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে, প্রতিবারই বিশ্বকাপ আলোচনা সমালোচনা হয় সেই জার্সি নিয়ে। আমাদের জার্সিটা দেখতে একটু সময় লেগেছে, অন্য দেশগুলো কিন্তু অনেক আগে দেখিয়েছিল। বিশ্বকাপ জার্সিটা আমাদের হাতেও এসছে, আমরা আসলে দেখতে চাই। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, বখতিয়ার ভাই, তিনি জার্সিটা পেয়েছেন। ভাইয়াকে অভিনন্দন, জার্সি পেয়েছেন। আমরা আসলে জার্সিটা দেখতে চাই কেমন হয়েছে। এবার জার্সিটা আমরা এর আগেও দর্শক বলেছিলাম যে লাল সবুজের বাইরে আরেকটা রং ব্যবহার করা হবে জার্সিতে। সেই রংটা আমরা বলতে পারিনি সেটা কী রং। এখন আমরা জার্সিটা হাতে পাওয়ার পর সেটা স্পষ্ট হয়ে গেছে। একটা সোনালি রং ব্যবহার করা হয়েছে, সেটা হাতের যে কোনা রয়েছে দুই দিকে ব্যবহার করা হয়েছে, এই জায়গাটায় ব্যবহার করা হয়েছে। আমরা একটু দেখাতে চাই দর্শক, খুব ক্লোজলি যদি দেখার চেষ্টা করেন যে জার্সিটা এবার এরকম, এবং একটা বাঘের টেক্সচার যে ব্যবহার করা হয়েছে সেটা হাত থেকে এই পর্যন্ত, পিঠের এই পর্যন্ত এসছে, এটা দেখা যাচ্ছে এই জায়গাটায়। আর ভেতরেও একটু বাঘের ওই টেক্সচারটা আছে। মনোগ্রামে কিছু একটু পরিবর্তন হয়েছে, একটু আধুনিকায়ন হয়েছে মনে হয়েছে, একটু বিশেষ কিছু ব্যবহার করা হয়েছে মনোগ্রামটিতে। আর টি-20 ওয়ার্ল্ড কাপের লোগো আছে, সামনে এর কিছু নেই। এবং বিশ্বকাপের পেছন সাইডটা একটু দেখার চেষ্টা করি, সেটা যে বলছিলাম বখতিয়ার ভাই 10 নম্বর জার্সি ওনার। এবং এখানেও এই যে সোনালি কালার যে রংটা সেটা ব্যবহার করা হয়েছে। এবং যেটা হয়েছে যে আমরা অনেকে ভাবতে পারেন যে রবির বাংলাদেশ দলের স্পন্সর, যারা জার্সি স্পন্সর, তারা কোথায়। বিশ্বকাপের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে রবির নামটা হাতের কোণায় এখানে ব্যবহার করা হয়েছে, সেটাই নিয়ম আসলে। এইভাবেই রবির লোগোও ব্যবহার করা হয়েছে। জার্সিটা ভালো, নিশ্চিতভাবে দর্শক আপনাদেরও ভালো লাগবার কথা। বাইরে থেকে শুরুতে অনেকগুলো জার্সির ডিজাইন আমরা পেয়েছিলাম, সেখানে আসলে একটু মনে সন্দেহ হয়েছিল যে কেমন হবে জার্সিটা। কিন্তু হাতে আসার পর যে এটা দেখে মনে হয়েছে, বলতেই হবে হয়তোবা, অনেকেই বলবেন ওয়ান অফ দ্য বেস্ট জার্সি বাংলাদেশের, বলতে হবে হয়তোবা। বখতিয়ার ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, ভাইয়া কেমন লাগছে জার্সিটা? আমার কাছে অসাধারণ লাগছে, খুবই সুন্দর হয়েছে। এবং আমি প্রথম বাংলাদেশের জার্সি হাতে পেলাম। দেশের বাইরে থেকে নিশ্চয়ই জার্সি পরে খেলা দেখতে যাবেন? অবশ্যই। দর্শক, যেমনটা বলছিলাম যে জার্সি লাল সবুজ যে রংটা ব্যবহার করা হয়েছে, একই সঙ্গে একটা সোনালি কালারও ব্যবহার করা হয়েছে জার্সিতে। এবং আশা করা হচ্ছে আপনাদের জার্সিটা ভালো না লাগার কারণ নেই। এবং মাঠে আসলে ক্যামেরায় কেমন লাগে জার্সিটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা মাঠে যখন ক্রিকেটাররা মাঠে যাবেন, সেই ক্যামেরায় কিন্তু একটা কালার খুব গুরুত্বপূর্ণ। যদিও জার্সি বানানোর সময় এটা মাথায় রাখা হয় যে বাইরে দেখার সাথে ক্যামেরায় কেমন লুক আসছে ক্রিকেটারদের, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিশ্চয়ই দর্শক, জার্সি আপনারাও কেনার চেষ্টা করবেন। যদি অফিসিয়ালি কেনার কোনো অপশন আপনাদের কাছে নেই, নিশ্চয়ই কোনো না কোনোভাবে সংগ্রহ করার চেষ্টা করবেন। এবং লাল সবুজ জার্সিটায় এই জার্সিটা পথ করে উড়বে সেই যুক্তরাষ্ট্রে বা ওয়েস্ট ইন্ডিজে, সেটা নিশ্চয়ই আপনাদের স্বপ্ন। ভালো থাকবেন। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। একটা সিরিয়াস ঘোষণা দিতে চাই, এবং সেই সিরিয়াস ঘোষণাটা মূলত আমাদের এই অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন, পার্থ ভাই, আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুমে, তার তরফ থেকে তিনি একটু আগে আমাকে জানালেন সেটা হচ্ছে এই জার্সিটা যখনই বাংলাদেশের লোকাল মার্কেটে আসবে, তিনি নিজ উদ্যোগে সেই জার্সিটা এই জার্সির সঙ্গে রিপ্লেস করে আমাদের সেটে দেবেন। এটা তিনি একটু আগে জানিয়েছেন আমাদেরকে, এবং তার সেই অসাধারণ দুর্দান্ত উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই, অ্যাপ্রিশিয়েট করছি। এবং তারপরে আমরা ওই জার্সি দরকার হলে এখান থেকে পরে মাঠে যাব, স্পোর্টস লাইভও করতে পারি, এক্স্যাক্টলি। তবে মাঠের কথা যেহেতু বলছিলাম, সেই মাঠে কিন্তু আমেরিকার মাঠে যাওয়ার আমাদের উপায় নাই, কিন্তু মাঠটা কেমন সেটা দর্শকদেরকে আমরা দেখাতে পারি, রাইট? মাঠের পরিসীমা কেমন, মাঠের পরিবেশ পরিস্থিতি কেমন। গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং সমৃদ্ধ ক্রিকেট স্টেডিয়াম বলেই সেটাকে গণ্য করা হয়, যেখানে পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের গড়াবে আসরের উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচ দিয়ে 15,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামের অভিষেক হবে আন্তর্জাতিক সার্কিটে। ডালাস থেকে আরও জানাচ্ছেন তাহমিদ অমিদ। ডালাস শহরের মাঝেই স্টেডিয়ামটি, যুক্তরাষ্ট্রের ক্রিকেটের হাব বলা যায়। নিউ ইয়র্কে নতুন স্টেডিয়াম হলেও এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম ঘিরেই এখানকার ক্রিকেটের সবকিছু। গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের এই এক একটা চেয়ারের প্রতি মানুষের আকর্ষণ কিন্তু অনেক বেশি। 15,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হবে বাংলাদেশে, তার প্রতি আকর্ষণ কিন্তু অনেক বেশি। টিকিট বিক্রি হয়ে গেছে। এই স্টেডিয়ামের ইতিহাস কিন্তু একটু অন্যরকম। যে 15,000 ধারণ ক্ষমতা বলছি, তার আগে কিন্তু এখানে মাত্র 7,000 লোক বসতে পারতেন। তারপর নতুন করে নির্মাণ করা হয়েছে। এছাড়াও এই স্টেডিয়ামে যে উইকেটগুলো দেখছেন, অনেকে ভাবছেন যে ড্রপ ইন উইকেট,
ড্রপ ইন উইকেট না, এখানে মেজর লিগ ক্রিকেটটা হয় এবং একই সঙ্গে উইকেটগুলো এখানে তৈরি করা আছে। ইতিহাসটা জানতে চাই কেমন কিভাবে তৈরি হয়েছে এই স্টেডিয়াম। গ্র্যান্ড পেরি যুক্তরাষ্ট্রের আইকনিক ক্রিকেট স্টেডিয়াম হলেও এই মাঠে এখনো গড়ায়নি আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ। বিশ্বকাপ দিয়েই শুরু হবে এই মাঠের পথ চলা। উদ্বোধনী ছাড়াও হবে আরও 3টা ম্যাচ। 1 জুন কানাডা বনাম যুক্তরাষ্ট্র, 4 জুন নেপাল নেদারল্যান্ডস, 6 জুন পাকিস্তান যুক্তরাষ্ট্র আর 7 জুন এখানে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মাঠটা অবশ্য আগে বেসবলের কেন্দ্রবিন্দুতে ছিল। 2008 সালে প্রতিষ্ঠিত এই মাঠ বেসবল দল টেক্সাস এয়ারহক্সের ঠিকানা ছিল। এরপর ফুটবল মাঠে রূপ নেয় স্টেডিয়ামটি। স্থানীয় দল টেক্সাস ইউনাইটেডের হোম ভেন্যু ছিল এই মাঠ। 2017 থেকে 19 পর্যন্ত মেজর সকার লিগের খেলা মাঠে গড়ায় এখানেই। এরপর 2020 সালে আমেরিকার ক্রিকেট এন্টারপ্রাইজ মাঠটা লিজ নেয় এবং তৈরি করা হয় ক্রিকেট স্টেডিয়াম, যা এখন যুক্তরাষ্ট্র দলের হোম ভেন্যু নামে পরিচিত। মেজর সকার ক্রিকেট লিগের দল টেক্সাস সুপার কিংসেরও হোম ভেন্যু এই গ্র্যান্ড পেরি স্টেডিয়াম। ডক্টর অমিত, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। তাহমিদ অমিত আমাদেরকে অনেক অনেক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে ডালাসের মাঠ কেমন হবে সেই ব্যাপারেও তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে আসলে কেমন পারফর্ম করে, বাংলাদেশের ভান্ডারে কি কি অস্ত্র আছে, বাংলাদেশের শিকারী কারা কারা আছেন যারা উইকেট শিকার করবেন, রান শিকার করবেন, এরকম শিকারী ক্রিকেটার যারা আছেন যারা আসলে আমাদের মেইন স্ট্রিমে পারফরমেন্সটা করবেন তাদের মধ্যে অন্যতম কিন্তু রিশাদ হোসেন। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে সেরা উইকেট শিকারী হওয়ার স্বপ্ন দেখেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে চান নীলফামারীর এই ক্রিকেটার। দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের সাথে নিবিড় কাজ করলেও আপাতত লাইন লেংথ আর মানসিকতায় উন্নতি নিয়ে কাজ করার কথা জানিয়েছেন রিশাদ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার লেগ স্পিন স্পেশালিস্ট কোচ নিয়োগ দিয়েছে বিসিবি, যা লেগি রিশাদ হোসেনের জন্য বিশাল এক পাওয়া। দায়িত্ব নেবার পর থেকেই পাকিস্তানি গ্রেড মুশতাক নিবিড়ভাবে কাজ করছেন রিশাদের সাথে। অনুশীলনে রিশাদের বোলিং অ্যাকশনে সংশোধন আনতেও দেখা গেছে। তবে টাইগারদের বহুল কাঙ্ক্ষিত লেগ স্পিনার রিশাদ বলছেন আপাতত অ্যাকশন নিয়ে নয়, কাজ করছেন লাইন তো লেন্থ নিয়ে। সেই সাথে মানসিকতার পরিবর্তন আনতে চান রিশাদ। প্রশ্নে এইরকম কথা বলতেছিলাম যে ওই সব মঞ্চে বড় বড় মঞ্চে কীরকম করে পারফর্ম করা যায় বা হচ্ছে কামান কুল থাকা যায়, তো ওনার সঙ্গে এইসব নিয়ে কথা হচ্ছিল আর কি। টেকনিক্যাল বিষয়ে আপাতত ওনার সঙ্গে বেশি কিছু করতেছি না। নর্মালি যদি আমার অ্যাকশন আর এগুলো নিয়ে কোনো কাজ করতেছি, শুধু লাইন আর লেন্থ নিয়ে কাজ করতেছি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কেমিও ইনিংস খেলতে পারেন রিশাদ। দলের অন্যতম সেরা ফিল্ডারদের একজন দীর্ঘদেহী এই ক্রিকেটার। বোলিংয়ের পাশাপাশি এই দুই বিভাগে অবদান রাখতে কাজ করার কথা বলছেন রিশাদ। ক্রিকেট খেলা শুরু করতে তখন লেগ স্পিনার ছিলাম, কিন্তু মনে মনে একটা চিন্তা করি আমি দেশকে কিছু দেওয়ার জন্য আমাকে 3 সাইড থেকে দিতে হবে। তো 3 সাইড থেকে দিতে গেলে আমাকে একটু ব্যাটিং বোলিং বলেন ফিল্ডিং বলেন 3 সাইড থেকে দিতে গেলে আমাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে ব্যাটিংয়ের দিক থেকেও। তো আমি চেষ্টা করছি আর কি যে ব্যাটিংটা একটু ইমপ্রুভ করার জন্য। আন্তর্জাতিক ক্যারিয়ারটা খুবই ছোট রিশাদের, তবে আত্মবিশ্বাসী এই তরুণ স্বপ্ন দেখেন অনেক বড়। বাস্তবতা কঠিন জানা থাকলেও বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হবার স্বপ্ন লালন করেন নীলফামারীর এই স্পিনার। আগের থেকে ডিফারেন্ট একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ আশা করি। নামের পিছনে আমি দেখতে চাই ওয়ার্ল্ড কাপের হাইস্ট উইকেটটা দেখতে চাই অবশ্যই, যেহেতু আপনি বলার এবং অলরাউন্ডার হিসাবে আমি আমার অনেক ধাপে গিয়ে দেখতে চাই আমি নিজেকে। রিশাদের স্বপ্ন পূরণ হওয়াটা হয়তো অনেক কঠিন হবে, তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে দারুণ ফর্ম দিয়েছেন সেটি ধরে রাখতে পারলে এবারের বিশ্বকাপে টাইগারদের অন্যতম ট্রাম্প কার্ড হওয়ার সক্ষমতা আছে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন রিশাদ হোসেন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। সঞ্জনা, টাকা ধার দাও। কত টাকা? 25 কোটি। 25 কোটি না দেই তোমাকে, আমি 24 কোটি 75 লাখ রুপি দিতে পারি। সেটা কি মিচেল স্টার্কের কাছ থেকে নিয়ে এসে দিবা? এক্স্যাক্টলি। মিচেল স্টার্ক নিয়ে কথাটা আসলে হচ্ছিল এবং শুরুতে মিচেল স্টার্ককে নিয়ে কিন্তু আমরাও ট্রল করেছিলাম যে আসলে একটা ফ্র্যাঞ্চাইজি লিগে একজন বোলারের প্রাইসটা 24 কোটি 75 লাখ উঠতে পারে কিনা। এবং মিচেল স্টার্ক মোটামুটি রান যেভাবে বিলিয়ে দিচ্ছিলেন, যেভাবে দয়া পরামর্শ হয়ে তিনি রান বিলাচ্ছিলেন, ওভার প্রতি 11 করে ইকোনমি ছিল, সেই জায়গা থেকে মিচেল স্টার্ক সেটার একটা সার্থকতাও রাখছিলেন। কিন্তু পরবর্তী সময়ে প্লে অফে এসে হঠাৎ করে মিচেল স্টার্কের পরিবর্তন, একদম জ্বলে উঠেছেন তিনি এবং মানে জাত যে নেতা সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন আইপিএল এর ফাইনালে। ক্রিকেটের পরিভাষায় বিগ ম্যাচ প্লেয়ার। শুরুতে ট্রলের শিকার হলেও শেষ পর্যন্ত
কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর ছিলেন মিচেল স্টার্ক। ফাইনালে তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ সেরা পুরস্কার পান এই অজি ক্রিকেটার। আইপিএলে শুরুটা ভালো না হলেও শেষ দিকে এসে জ্বলে ওঠেন স্টার্ক। শুরুটা প্রত্যাশিত না হওয়ায় 25 কোটি রুপিতে কলকাতায় তাকে দলে নেওয়া হয়েছে ধারাবাহিক ট্রল। আইপিএলে দীর্ঘ বিরতি দিয়ে চলতি আসরে প্রত্যাবর্তন হয় মিচেল স্টার্কের। 25 কোটি রুপিতে এই অস্ট্রেলিয়ানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। প্রতিযোগিতার দামি ক্রিকেটার হওয়ায় টিপ্পণীও কম শোনেননি স্টার্ক। নেটিজেন থেকে শুরু করে সাবেক বর্তমান এমনকি সতীর্থরাও মজা করেছেন বিষয়টি নিয়ে। অবশ্য এমন পরিস্থিতির জন্য দায়ী ছিল এই অজি পেসারের অফ ফর্ম। পুরো আসর জুড়ে সমালোচনায় বিদ্ধ হলেও প্লে অফ ও ফাইনালে দাপট দেখান স্টার্ক। দুটি ম্যাচেই নাইটদের জয়ের ভিত করে দেন তিনি। আইপিএল এর ফাইনালে ম্যাচ সেরার পুরস্কারটা ওঠে স্টার্কের হাতে। শেষ ভালো যার সব ভালো তার, এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে আইপিএলে শেষ প্রহরে এসে আগুন ছড়ালেন এই অজি তারকা। তবে আক্ষেপও কম নেই তার। দীর্ঘদিন পর আইপিএলে খেলতে এসে 25 কোটি রুপির ট্রলে একেবারে অসহায় ছিলেন স্টার্ক। অনেক বছর ধরে আইপিএলে খেলা হচ্ছিল না। এবার কলকাতা আমার উপর ভরসা দেখিয়েছে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। হয়তো সব জায়গায় সমানভাবে সফলতা আসেনি। আমার দাম নিয়ে সবাই খুব মজা করেছে, এমনকি আমার সতীর্থরাও বাদ যায়নি। টুর্নামেন্টের শুরুতে মনোসংযোগের ব্যাঘাত ঘটছিল মিচেল স্টার্কের। খরুচে বোলিংয়ে উইকেটের দেখাও পাচ্ছিলেন না তিনি। তবে শেষ দিকে ফর্ম ফিরে পাওয়ায় সমস্ত কৃতিত্ব দেন সাপোর্টিং স্টাফদের। সাপোর্টিং স্টাফরা সব সময়ই পাশে ছিল। আমাদের জন্য তারা যথেষ্ট সময় দিয়েছে। তাদের সহযোগিতা না পেলে শেষ দিকে এভাবে বল করতে পারতাম না। তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলগত পারফরমেন্সে তৃতীয়বারের মতো কলকাতা নাইট রাইডার্স শিরোপা ঘরে তুলেছে বলে জানিয়েছেন মিচেল স্টার্ক। পাশাপাশি বোলারদের শতভাগ নিবেদনে এই অর্জন সহজ হয়েছে বলে মনে করেন এই অজি তারকা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির প্রসঙ্গ, মালয়েশিয়াকে 73-22 পয়েন্টে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে 37-04 পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে 67-22 পয়েন্টে হারানোর আত্মবিশ্বাস নিয়ে এদিন মাঠে নামে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ মালয়েশিয়াকে চেপে ধরে তারা। প্রথমার্ধে 3টি লোনা সহ 37 পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। বিপরীতে মালয়েশিয়ার অর্জন ছিল মাত্র 4 পয়েন্ট। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। এবার 3টি লোনা সহ আরও 36 পয়েন্ট তুলে নেয় আব্দুল জলিল শিষ্যরা। বিপরীতে আরও 18 পয়েন্ট যোগ করে মালয়েশিয়া। শেষ পর্যন্ত 73-22 পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন স্বাগতিক দলের রেইডার আলামিন। সামনের ম্যাচগুলো নিয়ে অবশ্যই আমরা ভাবতেছি যে কীভাবে জয় ছিনিয়ে নেওয়া যায় এবং সুস্থ থেকে কীভাবে আমরা ভালো খেলতে পারি এবং দেশকে ট্রফি কীভাবে দিতে পারি সেই চিন্তাই আমরা সবসময়ের জন্য করি। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। দল ভালো করলে আমার ভালো লাগে। আমি যদি দলের জন্য কিছু করতে পারি সেটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। আমি দলের জন্য কিছু করতে চাই। আর আপনারা ভালো খেললে আমারও খুব ভালো লাগে। অন দ্যাট নোট এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।